শিখনের সংজ্ঞা দাও, অথবা শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। অনুশীলন প্রক্রিয়ার দ্বারা প্রাণীর কোনো সৃষ্টি বা পরিবর্তনের ঘটনাই হলো শিখন, অর্থাৎ সক্রিয় অনুশীলন, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে প্রাণীর মানসিক ও বাহ্যিক আচরণের পরিবর্তন সাধিত হয় যে প্রক্রিয়ায়, তাকে শিখন বলে। এই শিখন প্রক্রিয়া ব্যক্তির জন্মের পর থেকে শুরু হয় এবং আমৃত্যু পর্যন্ত চলতে থাকে। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। 1. উদ্দেশ্যমুখী ও ক্রমবিকাশমান। শিখন প্রক্রিয়া উদ্দেশ্যমুখী ও ক্রমবিকাশমান। 2. অভিযোজনের সহায়ক। শিখন পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সহায়তা করে। প্রোগ্রাম শিখন কাকে বলে? প্রোগ্রাম শিখন হলো একটি গবেষণাভিত্তিক শিখন পদ্ধতি। এখানে শিখন উপাদান হিসাবেই পাঠ্য বই, কম্পিউটার ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। এই পদ্ধতিতে পাঠ্য বিষয়গুলিকে কয়েকটি ছোট ছোট ধাপে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হয়। প্রতিটি ধাপ বা স্তর সম্পূর্ণ হওয়ার পর শিক্ষার্থীকে ওই স্তরের বিষয়বস্তুর মধ্যে থেকে কিছু প্রশ্ন করা হয় এবং দেখা হয় তাদের ওই বিষয়ে কতটা জ্ঞান বা ধারণা হয়েছে। এরপর সঠিক উত্তরটি শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়। এইভাবে প্রতিটি স্তরেই শিক্ষার্থীরা প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করে। এর ফলে পুরো বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীদের কতটা জ্ঞান হয়েছে সে বিষয়ে ধারণা পাওয়া যায়। একে বলা হয় প্রোগ্রাম শিখন। পরিণমন কাকে বলে? পরিণমন হলো এমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া যার মাধ্যমে প্রাণীর জন্মগত সম্ভাবনাগুলির স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটে এবং সেই সঙ্গে তার আচরণের গুণগত ও পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন সাধিত হয়। মনোবিদ গেসেলের মতে স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধি হল পরিণমন। এটি কোনো শর্ত সাপেক্ষ প্রক্রিয়া নয়, স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। মনোবিদ ম্যাকগিয়ক পরিণমন এর সংজ্ঞায় কি বলেছেন? পরিণমনের একটি বা দুটি বৈশিষ্ট্য লেখো। মনোবিদ ম্যাকগিয়কের মতে অনুশীলন ও অভিজ্ঞতা ছাড়াই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জৈবিক কারণে শিশুর আচরণ ও পরিবর্তনের প্রক্রিয়া হল পরিণমন। পরিণমনের বৈশিষ্ট্য। পরিণমনের দুটি বৈশিষ্ট্য হল পরিণমন একটি স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া। এর ফলে ব্যক্তির দৈহিক আচরণের পরিবর্তন ঘটে। পরিণমন ব্যক্তি বা সমাজের চাহিদার উপর নির্ভরশীল নয়। মনোবিদ কেলেসনিকের মতে পরিণমন কি? শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য লেখো। কেলেসনিকের মতে জন্মগত সম্ভাবনাগুলি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়াই হল পরিণমন। শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য হল শিখন একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া, কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া। প্রেষণা শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? প্রেষণা কাকে বলে? প্রেষণা শব্দটি ইংরেজি প্রতিশব্দ হল মোটিভেশন। এই শব্দটি ল্যাটিন শব্দ মোভের থেকে এসেছে, যার অর্থ টু মুভ, অর্থাৎ চলন ক্রিয়া। প্রেষণা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা ব্যক্তির অভ্যন্তরীণ কর্ম উদ্দীপনাকে উদ্দেশ্যপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তার মধ্যে একটি তাগিদ সৃষ্টি করে এবং তাকে সঠিক পথে পরিচালিত করে। প্রেষণার দুটি বৈশিষ্ট্য লেখো। তাড়না সৃষ্টিকারী। প্রেষণা ব্যক্তি বা প্রাণীর কোনো কিছুর অভাববোধ থেকেই তাড়নার সৃষ্টি হয়, যা পরবর্তীকালে তাকে উদ্দেশ্যমুখী আচরণে উদ্বুদ্ধ করে। নির্বাচনমূলক প্রক্রিয়া। যে কোনো প্রাণী বা ব্যক্তি একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে প্রয়োজনীয় আচরণ সম্পাদনা করে, তাই লক্ষ্যবস্তু নির্বাচন প্রেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিস্মৃতি কাকে বলে?
স্মৃতির অভাব হলো বিস্মৃতি। এটি স্মৃতি প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া, যার সাধারণ অর্থ হলো ভুলে যাওয়া। মনোবিদ রিবোট বলেছেন যে স্মৃতির অপরিহার্য শর্ত হলো বিস্মৃতি। এটি হলো স্মৃতির ক্ষয়প্রাপ্তি। এখানে যতটুক অংশ মনে থাকে না সেটি হলো বিস্মৃতির পরিমাণ। কল্পনা কি? কল্পনা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যার দ্বারা আমরা অতীত অভিজ্ঞতা ও ধারণার যথেষ্ট সমন্বয়ের মাধ্যমে নতুন ধারণার বা অভিজ্ঞতার কল্প সৃষ্টি করি। যেমন সিংহমানব আমরা কখনো দেখিনি, কিন্তু নরসিংহের গল্প যখন আমরা পড়ি তখন মানুষ ও সিংহের সম্বন্ধে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা নরসিংহের একটি কল্প গড়ে তুলি, যদিও সেটিকে বিকৃত কল্প বলা যায়। মনোযোগ কি? মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। যে মানসিক প্রক্রিয়া ব্যক্তির চেতনার পরিধিকে সংকীর্ণ করে তাকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর কেন্দ্রীভূত করে, সেই মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে। মনোযোগের বৈশিষ্ট্য: মনোযোগ একটি নির্বাচনধর্মী মানসিক প্রক্রিয়া। মনোযোগের বিষয়টি চেতনার কেন্দ্রে থাকে। মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম লেখো। মনোযোগের ব্যক্তিগত শর্তগুলি কি কি? মনোযোগের বিষয়কেন্দ্রিক বা বস্তুগত শর্তগুলি হল তীব্রতা, বিস্তৃতি, পুনরাবৃত্তি, নতুনত্ব, গতিশীলতা, বৈপরীত্য ইত্যাদি। মনোযোগের ব্যক্তিগত শর্ত: মনোযোগের ব্যক্তিগত বা অভ্যন্তরীণ শর্তগুলি হল আবেগ, অভ্যাস, আগ্রহ, প্রক্ষোভ, মানসিক প্রবণতা, আকাঙ্ক্ষা ইত্যাদি। আগ্রহের সংজ্ঞা দাও। আগ্রহ বা অনুরাগ হল বাস্তব বা কাল্পনিক কোনো বস্তু, ঘটনা বা অবস্থার প্রতি এক বিশেষ কৌতূহলপূর্ণ অনুভূতি যা ব্যক্তিকে ওই বিষয়টির সম্পর্কে উদ্বুদ্ধ করে ও তাকে মনোযোগী করে তোলে। মনোবিদ ক্রো বলেছেন, আগ্রহ বলতে ব্যক্তির কোনো বিশেষ বস্তুর ক্রিয়া বা অন্য ব্যক্তির প্রতি মানসিক আকর্ষণকে বোঝায়। আগ্রহের একটি বা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আগ্রহের দুটি বৈশিষ্ট্য হলো: আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া। 2, মনোযোগের পূর্ব শর্ত বা প্রাথমিক শর্ত হলো আগ্রহ। মনোযোগের সঙ্গে আগ্রহের কোনো সম্পর্ক আছে কি? মনোযোগ ও আগ্রহের মধ্যে অবশ্যই সম্পর্ক আছে। মনোযোগের ক্ষেত্রে আমরা বিশেষ বস্তু বা বিষয়কে নির্বাচন করে আমরা তার প্রতি মনোযোগ দিই। এটি একটি প্রেরণামূলক কাজ, আর প্রতিটি প্রেরণামূলক কাজের পেছনেই একটি মানসিক সংগঠন কাজ করে, যেটি শক্তি জুগিয়ে থাকে। এই মনোযোগের ক্ষেত্রে যে মানসিক সংগঠনটি কাজ করে তা হলো আগ্রহ। তাই আগ্রহকে বলা যায় মনোযোগের অভ্যন্তরীণ নির্ধারক। তাই বলা যায় মনোযোগ ও আগ্রহের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান। অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অনুবর্তনের উল্লেখযোগ্য দুটি বৈশিষ্ট্য হলো: এই প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়। 2, এই প্রক্রিয়ায় প্রাণীর আচরণের প্রকৃতি অনুশীলন করা হয়। অপানুবর্তন কি? প্যাভলভের অনুবর্তনের ইউয়ার বলতে কি বোঝানো হয়েছে? অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরেই যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। একেই অপানুবর্তন বলে। ইউয়ার: প্যাভলভের অনুবর্তনের স্বাভাবিক প্রতিক্রিয়াকে ইউয়ার বা আনকন্ডিশনড রেসপন্স বলা হয়েছে। এখানে ইউয়ার হলো সজাগ ভাব। স্কিনার বক্স কি? আর টাইপ আচরণ কাকে বলে? স্কিনার বক্স: স্কিনার সক্রিয় অনুবর্তনের পরীক্ষার জন্য নিজের তৈরি যন্ত্রপাতি ব্যবহার করেন। এক্ষেত্রে তিনি একটি বিশেষ ধরনের বাক্স ব্যবহার করেন যা স্কিনার বক্স নামে পরিচিত। আর টাইপ আচরণ: এখানে আর বলতে প্রতিক্রিয়াকে বোঝানো হয়েছে।
এই ধরনের অনুবর্তনে কোনো প্রতিক্রিয়া বা আচরণ নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে সৃষ্টি হয় না। এটি সক্রিয় অনুবর্তনের অন্তর্গত। শৃঙ্খল প্রক্রিয়া কি? প্রত্যাশামূলক উদ্দীপকের জন্য যে আচরণ ঘটে তাকে কী ধরনের আচরণ বলে? শৃঙ্খল প্রক্রিয়া অপারেন্ট প্রক্রিয়ার পূর্বে প্রতিক্রিয়ার পরবর্তী পর্যায়ের প্রতিক্রিয়া সৃষ্টির জন্য উদ্দীপক সৃষ্টি করে। এই প্রক্রিয়াকেই শৃঙ্খল প্রক্রিয়া বলা হয়। প্রত্যাশামূলক উদ্দীপকের জন্য যে আচরণ ঘটে তাকে অপারেন্ট আচরণ বলে। থর্নডাইকের প্রচেষ্টা বা ভুলের কৌশল কি? পাজল বক্স কি? প্রচেষ্টা ও ভুলের শিখন। নিজের প্রচেষ্টায় ভুল প্রতিক্রিয়াগুলিকে বর্জন করে নির্ভুল প্রতিক্রিয়াগুলির গ্রহণ করার মাধ্যমে যে শিখন হয় তাকে থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশল বলেছেন। পাজল বক্স কি? পাজল বক্স থর্নডাইক শিখনের সঠিক কৌশল নির্ণয়ের জন্য বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষা করার সময় বিশেষ ধরনের পাজল বক্স ব্যবহার করেছিলেন। ওই বক্সের নাম পাজল বক্স। টাইম কার্ভ কাকে বলে? সংযোজনবাদ কোন ধারণার দ্বারা গড়ে উঠেছে? থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই লেখ ক্রমশ নিচের দিকে নামতে থাকে। একে টাইম কার্ভ বলে। সংযোজনবাদ অনুষঙ্গবাদের ধারণার উপর প্রতিষ্ঠিত। সংবেদন, প্রত্যক্ষণ, প্রতিরূপ ইত্যাদি বিভিন্ন মানসিক এককের সংযোগের ফলে অনুষঙ্গবাদ গড়ে ওঠে। ফল লাভের সূত্রটি ব্যাখ্যা করো। ফল লাভের সূত্র। এই সূত্রে বলা হয়েছে একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন স্থাপিত হলে সেই সংযোগের ফলে যদি প্রাণীর কাছে তৃপ্তিদায়ক হয় তবে সেই সংযোগ দৃঢ় হবে, আর সেই সংযোগ স্থাপনের ফল প্রাণীর কাছে বিরক্তিকর হলে সেই সংযোগ শিথিল হবে। থর্নডাইকের দেওয়া তিনটি সূত্র কি? থর্নডাইকের দেওয়া প্রধান তিনটি সূত্র কি? থর্নডাইকের অনুশীলন সূত্রকে কটি অংশে বিভক্ত করা যায়? থর্নডাইকের শিখন তত্ত্বের মধ্যে তিনটি সূত্র হল প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র ও ফল লাভের সূত্র। থর্নডাইকের অনুশীলনের সূত্রকে দুটি অংশে বিভক্ত করা যায়, অভ্যাসের সূত্র আর অনভ্যাসের সূত্র। আসোবেলের অগ্রিম সংগঠক সম্পর্কে কি জানো? আসোবেলের মতে শিক্ষার্থীর শিক্ষণীয় বিষয়ের ধারণাগুলির সঙ্গে প্রজ্ঞামূলক সংগঠক যুক্ত করে একটি সংক্ষিপ্ত রূপরেখা তৈরি করার দরকার হয়। তিনি এই বিষয়টিকে অগ্রিম সংগঠক বলেছেন। তিনি বলেন, পাঠদানের পূর্বে এমন অগ্রিম সংগঠক ব্যবহার করা প্রয়োজন যা নতুন ধারণার জন্য সহযোগী হবে এবং কাঠামো দেবে। এমকেও বলতে ভাইটস্কি কি বুঝিয়েছেন? এমকেও হলো তুলনামূলক বেশি জ্ঞানী ব্যক্তি, যার থেকে শিক্ষার্থী মিথস্ক্রিয়ার মাধ্যমে সহায়তা পেয়ে থাকে। এমকেওর পুরো অর্থ হল মোর নলেজেবল আদার্স। শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে আরও দক্ষ হয়ে উঠলে ধীরে ধীরে এমকেওর প্রয়োজন হয় না। জেডপিডি বলতে কি বোঝো? জেডপিডি বলতে ভাইটস্কি বুঝিয়েছেন একজন শিক্ষার্থী স্বাধীনভাবে নিজে নিজে কি জ্ঞান অর্জন করেছে এবং নির্দেশনা পাওয়ার পর কি জ্ঞান অর্জন করতে পেরেছে তার পার্থক্য। অর্থাৎ যে ব্যক্তি একা একা শেখে এবং অন্যের সহযোগিতার মাধ্যমে যা শিখতে পারে তার অন্তর বা ব্যবধান হল জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। বুদ্ধির দুটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধির দুটি বৈশিষ্ট্য হলো, বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে। নতুন পরিস্থিতিতে এবং পরিবেশের সঙ্গে ব্যক্তিকে অভিযোজন করতে সাহায্য করে এই বুদ্ধি।
2. বুদ্ধির সাহায্যে যে কোনো মানসিক কাজ দ্রুত সম্পাদন করা যায়। বুদ্ধির অভিক্ষা কি? বুদ্ধির অভিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধির অভিক্ষা, বুদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত কৌশলগুলিকে বুদ্ধির অভিক্ষা বলা হয়। বুদ্ধির অভিক্ষার বৈশিষ্ট্য। বুদ্ধির অভিক্ষায় অভিক্ষার্থীকে কতগুলি প্রশ্নের উত্তর দিতে হয় বা সমস্যা সমাধান করতে হয়। বুদ্ধির অভিক্ষার বৈশিষ্ট্য। বুদ্ধির অভিক্ষায় অভিক্ষার্থীকে কতগুলি প্রশ্নের উত্তর দিতে হয় বা সমস্যা সমাধান করতে হয়। বাচনিক অভিজ্ঞাতে শিক্ষার্থীকে কাগজে লিখে বা মৌখিক পরীক্ষার মধ্যে দিয়ে সমস্যা সমাধান করতে হয়। বুদ্ধাঙ্ক কি? এর সূত্রটি লেখো। বুদ্ধাঙ্ক হল কোনো ব্যক্তির বুদ্ধির মান নির্দেশক একক। কোনো ব্যক্তির বুদ্ধাঙ্ক নির্ণয়ের জন্য তার মানসিক বয়স ও তার জন্ম বয়সের অনুপাত নির্ণয় করা প্রয়োজন। বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্রটি হল বুদ্ধাঙ্ক সমান সমান ব্যক্তির মানসিক বয়স বাই ব্যক্তির সাধারণ বয়স মাল্টিপ্লাইড বাই 100। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানসিক স্বাস্থ্য কী? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানসিক স্বাস্থ্য হলো এমন একটি অবস্থা যার দ্বারা ব্যক্তি তার পারদর্শিতার উপলব্ধি করতে পারে, স্বাভাবিক মানসিক চাপের সঙ্গে মোকাবিলা করতে পারে, চিন্তা ভাবনা, অনুভূতি, আচরণের মাধ্যমে উৎপাদনশীল কাজ করতে পারে এবং সমাজের কল্যাণ সাধনের মাধ্যমে নিজের অবদান রেখে যেতে পারে। সহপাঠীকে উৎপীড়নের কারণ লেখো। শ্রেণীকক্ষে সহপাঠীকে উৎপীড়নের কারণগুলি হল অহংসত্ত্বার জটিলতা। মনসমীক্ষকদের মতে যে সকল শিক্ষার্থীদের মধ্যে অহংসত্ত্বার জটিলতা দেখা যায় তারা এই ধরনের আচরণ করে, অর্থাৎ নিজেরা অবহেলিত হওয়ার দরুন অন্যকেও তারা সহ্য করতে পারে না, বিরক্ত করে। শিক্ষকের অবহেলা। শ্রেণীকক্ষে শিক্ষকের যে সকল শিক্ষার্থী নিম্নমানের পারদর্শিতার জন্য অবহেলিত হয় তারা বেশি করে অন্যদের বিরক্ত করতে থাকে। নেতৃত্বদান। শ্রেণীকক্ষে নেতৃত্বদানের বাসনা থেকেও এই ধরনের আচরণ জন্ম হয়। শ্রেণীকক্ষে শিশুদের দুটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের দুটি আচরণগত সমস্যা হল কর্তৃত্বের মানসিকতা দেখানো ও সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা ইত্যাদি। মিথ্যা কথা বলার দুটি কারণ লেখো। মিথ্যা কথা বলার দুটি কারণ হল শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পাওয়া শাস্তির ভয়ে শিক্ষার্থীরা মিথ্যা কথা বলতে পারে, কোনো কারণে নিরাপত্তার অভাববোধ ও হীনস্মন্যতা বোধ ইত্যাদি হলেও শিক্ষার্থীরা মিথ্যা কথা বলতে পারে। এডিএইচডি কি? এডিএইচডির পুরো নাম হলো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটি হলো আক্রমণধর্মিতার একটি জন্মগত কারণ। এটি এমন এক ধরনের সমস্যা যা কোনো ব্যক্তিকে বিশেষ কোনো বিষয়ে মনোযোগ দিতে বা ইম্পালসিভ আচরণগুলিকে সংযত করতে বাধা দেয়। এই ধরনের আচরণ যাদের মধ্যে দেখা যায় তারা সকল সময়ই চঞ্চল থাকে, কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না। এটি যে শুধুমাত্র শৈশবেই দেখা যায় তা নয়, এটি শৈশব থেকে কৈশোর ও প্রাপ্তবয়স্ক স্তর পর্যন্ত চলতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত 10টি জীবন দক্ষতা কী কী? বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত 10টি জীবন দক্ষতা হল সচেতনতা, সমানুভূতি, সমস্যা সমাধানে দক্ষতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, সৃজনশীল চিন্তা, সমালোচনামূলক চিন্তা, যোগাযোগ দক্ষতা, আন্তঃব্যক্তিক সম্পর্কের দক্ষতা, আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা, মানসিক চাপ মোকাবিলা করার দক্ষতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জীবন দক্ষতা কী? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জীবন দক্ষতা হল অভিযোজিত এবং ইতিবাচক আচরণের দক্ষতা, যা ব্যক্তিদের দৈনন্দিন জীবনের চাহিদা এবং চ্যালেঞ্জগুলির সাথে কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম করে।
টেকনোলজি বা প্রযুক্তি কথাটির অর্থ কী? টেকনোলজি কথাটির অর্থ হল কলা বা দক্ষতার বিজ্ঞান। এটি একটি গ্রিক শব্দ টেকনিক থেকে এসেছে। টেকনিক যোগ লজিক সমান সমান টেকনোলজি। টেকনিকের অর্থ শিল্প বা দক্ষতা এবং লজিক হলো বিজ্ঞান। সুতরাং প্রযুক্তি হলো কোনো বিশেষ ব্যবহারিক উদ্দেশ্য বা সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ। শিক্ষা প্রযুক্তিবিদ্যা কি? শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো প্রযুক্তিবিদ্যার প্রয়োগ যোগ প্রযুক্তিকরণ। শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো শিক্ষাক্ষেত্রে শিক্ষণ প্রক্রিয়ার উন্নতির জন্য যথোপযুক্ত সিস্টেম, কৌশল সহায়ক উপকরণ তৈরি করা ও তার যথাযথ প্রয়োগ ও মূল্যায়ন করার সামগ্রিক কৌশল। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার দুটি পরিধি উল্লেখ করো। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার দুটি পরিধি হল শিক্ষামূলক পরিবেশে পরিকল্পনা করা এবং শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি চিহ্নিত করা। ET3 বলতে কি বোঝো? ডেভিস ও হার্টলি এই ধারণায় ET1 ও ET2 এর সমন্বয় করে সিস্টেম দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিখন ও নির্দেশনা দান কাজে প্রয়োগ করা হয়। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অর্থ হল শিক্ষাক্ষেত্রে একটি সিস্টেমের পরিকল্পনা করা। এখানে শিক্ষা ও প্রশিক্ষণ তন্ত্র হিসেবে বিবেচিত হয়, যার 5টি অংশ হল যন্ত্র, উপকরণ, মাধ্যম, মানুষ ও পদ্ধতি। এইগুলির যথাযথ প্রয়োগ করা ও তার মূল্যায়ন করাকে বোঝায়। সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কি বোঝো? সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলিকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম। হার্ডওয়্যার যে সমস্ত যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি হয় তাদের হার্ডওয়্যার বলা হয়। সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে দুটি পার্থক্য লেখো। সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে দুটি পার্থক্য হলো কম্পিউটারের যন্ত্রগুলি তথা হার্ডওয়্যার চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম। অন্যদিকে হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সব যন্ত্রপাতি যেগুলির সাহায্যে তথ্য গ্রহণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 2. হার্ডওয়্যার যন্ত্রাংশগুলিকে আমরা স্পর্শ করতে পারি, কিন্তু সফটওয়্যারকে আমরা স্পর্শ করতে পারি না। রম ও র্যামের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। কম্পিউটারের স্মৃতিকেন্দ্রিক দুটি অংশ র্যাম এবং রম এর মধ্যে পার্থক্যগুলি হলো র্যাম অস্থায়ী স্মৃতি, রম স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যামের সব তথ্য মুছে যায়, কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রমের সব তথ্য অক্ষুণ্ণ অবস্থায় থাকে। লার্নিং কি? ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা লার্নিং। এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে। স্কুলে বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে। CAL বলতে কি বোঝায়? CAL অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং বলতে বোঝায় কম্পিউটার সহযোগী শিখন। শিক্ষক যখন ব্যক্তিগত কৌশল বা পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থীর চাহিদা পূরণে ব্যর্থ হন কিংবা বিশাল পাঠ্যক্রমের অভিজ্ঞতা যখন শিক্ষার্থীর পক্ষে অর্জন করা অসুবিধাজনক হয়, তখন শিক্ষাক্ষেত্রে কম্পিউটারকে যেভাবে প্রয়োগ করা হয় তাকেই বলে CAL বা CAL। শিক্ষার্থীরা কম্পিউটারের সাহায্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সহজভাবে শিখতে পারে। এর মূল নীতি হল অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষার্থীদের জ্ঞান বাড়িয়ে তোলা। শিক্ষাক্ষেত্রে ICT ব্যবহারের গুরুত্ব কী? শিক্ষাক্ষেত্রে ICT ব্যবহারের গুরুত্ব অপরিসীম। এটি শিক্ষাদানকে জীবন্ত, বাস্তবধর্মী ও ব্যক্তিকেন্দ্রিক করে তোলে। উদাহরণস্বরূপ, শিক্ষার্থীরা যদি একটি ভূমিকম্পের বিষয়ে পড়ে, তবে তা বোঝার তুলনায় ভিডিও বা অ্যানিমেশন দেখলে তারা বিষয়টি গভীরভাবে অনুধাবন করতে পারে। ICT শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও সৃজনশীলতা বাড়ায়। এছাড়া এটি শিক্ষা প্রক্রিয়ার গুণগত মান উন্নয়ন করে।
এবং নিরক্ষরতা দূরীকরণে সাহায্য করে। দূরবর্তী এলাকায় ছাত্রছাত্রীদের জন্য আইসিটি হলো শিক্ষা গ্রহণের অন্যতম কার্যকর মাধ্যম। এছাড়া শিক্ষকরা দ্রুত কন্টেন্ট তৈরি করতে পারেন, যা পাঠদানে আরও প্রাসঙ্গিক ও সময়োপযোগী করে তোলে। বিদ্যালয়ে আইসিটি অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে দুটি সমস্যা লেখো। রিসোর্স সংক্রান্ত সমস্যা। আইসিটি রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট নেটওয়ার্ক ইত্যাদির সংক্রান্ত বিভিন্ন সমস্যা। শিক্ষক সংক্রান্ত সমস্যা। বিদ্যালয়ে আইসিটি ব্যবহার করতে হলে প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ও সহযোগিতা সম্পন্ন শিক্ষকের। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাবে বিদ্যালয়ে আইসিটি ব্যবহারের ক্ষেত্রে সমস্যা দেখা যায়। পরিসংখ্যানবিদ্যা বা রাশিবিজ্ঞান কাকে বলে? ব্যক্তির পারদর্শিতা বা তার মানসিক বৈশিষ্ট্য পরিমাপ করতে গেলে সাংখ্যমানের প্রয়োজন হয় এবং এই পরিমাপের তাৎপর্য নির্ণয়ের ক্ষেত্রে গাণিতিক কৌশল অবলম্বন করার প্রয়োজন হয়। গণিতের যে ব্যাখ্যা এই কৌশলটিকে সার্থক ও সঠিকভাবে প্রয়োগ করতে পারে তাকে পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান বলে। স্কোর বিন্যাস বা তথ্যবিন্যাস বা ট্যাবুলেশন কাকে বলে? এই স্তরবিন্যাস কয় প্রকার ও কী কী? রাশিবিজ্ঞানে তথ্যসমূহকে সংক্ষিপ্ত, নির্দিষ্ট এবং যৌক্তিক নিয়মে উপস্থাপন করার প্রক্রিয়াকেই বলা হয় স্কোর বিন্যাস বা তথ্যের বিন্যাস। রাশিবিজ্ঞানে তথ্যবিন্যাসকে দুই ভাগে ভাগ করা যায়, যথা বিন্যস্ত তথ্য, অবিন্যস্ত তথ্য বা কাঁচা তথ্য। বিচ্ছিন্ন চল বা বিচ্ছিন্ন রাশি কাকে বলে? একটি বিচ্ছিন্ন চল ও একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও। যে চলের স্কেলে কোনো বিচ্ছিন্ন মানকে প্রকাশ করা হয় তাকে বিচ্ছিন্ন চল বলা হয়। যেমন বিভিন্ন শ্রেণীর ছাত্র সংখ্যা 50, 51, 52 ইত্যাদি। এই চলগুলির মধ্যে ফাঁক রয়েছে, তাই এরা বিচ্ছিন্ন চল। একটি বিচ্ছিন্ন চলের উদাহরণ হলো ছাত্র সংখ্যা ও অবিচ্ছিন্ন চলের উদাহরণ হলো ছাত্রের ওজন ও উচ্চতা। ট্যালি চিহ্ন কাকে বলা হয়? পরিসংখ্যা বন্টন গঠনের সময় ট্যালি চিহ্ন কেন ব্যবহার করা হয়? ট্যালি অবিন্যস্ত তথ্যগুলি যখন ছকের মধ্যে বিন্যস্ত করে সাজানো হয় তখন প্রত্যেক স্কোর মানের পরিপ্রেক্ষিতে তালিকায় পার্শ্ববর্তী স্তম্ভে একটি করে স্ল্যাশের ন্যায় দাগ বা চিহ্ন বসাতে হয়। 4টি দাগ উল্লম্বভাবে বসানো হয় এবং 5 নম্বর দাগটি কোণাকুণিভাবে বসানো হয়। একেই ট্যালি চিহ্ন বলে। পরিসংখ্যা বন্টনের সময় মূলত স্কোর বন্টন নির্ভুল এবং সহজে মোট পরিসংখ্যা নির্ণয় করার জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়। রাশিবিজ্ঞানে লেখচিত্র কাকে বলে? যে কোনো একটি লেখচিত্রের নাম লেখো যার সাহায্যে একটি পরিসংখ্যা বন্টনকে পরিবেশন করা হয়। রাশিবিজ্ঞানে বিন্যস্ত স্কোরগুলিকে সহজবোধ্য করে তোলার জন্য যে বিশেষ ধরনের চিত্রের সাহায্যে ফুটিয়ে তোলা হয় তাকে লেখচিত্র বলে। একটি পরিসংখ্যা বন্টনকে পরিবেশন করা হয় এমন একটি লেখচিত্র হল রেখাচিত্র। পাইচিত্র কি? পাইচিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। পাইচিত্র যে লেখচিত্রের সাহায্যে কোনো তথ্যরাশিকে একটি বৃত্তের মধ্যে উপস্থাপন করা হয় তাকে পাইচিত্র বলে। পাইচিত্রের বৈশিষ্ট্য। পাইচিত্রের দুটি বৈশিষ্ট্য হলো পাইচিত্র হলো একটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্র। পাইচিত্রের বৃত্ত কোনো ফাঁকা বা খালি অংশ থাকে না। আয়তলেখচিত্র বা হিস্টোগ্রাম কি? হিস্টোগ্রাম বা আয়তলেখচিত্র হলো অনুভূমিক সরলরেখার ওপর অঙ্কিত পাশাপাশি অবস্থিত একগুচ্ছ আয়তক্ষেত্র যাদের প্রতিটির ক্ষেত্রফল অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক। পরিসংখ্যা বহুভুজের একটি বা দুটি সুবিধা লিখো। পরিসংখ্যা বহুভুজের দুটি সুবিধা। পরিসংখ্যাসমূহের পারস্পরিক তুলনা। দুটি বা তার বেশি পরিসংখ্যা বন্টনের পারস্পরিক তুলনায় ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে করা যায়। সুস্পষ্ট ও অর্থপূর্ণ প্রকাশ। ফ্রিকোয়েন্সি
পলিগনের মাধ্যমে তথ্য উপস্থাপন করলে পরিসংখ্যা বিভাজনের আকৃতি খুব সুস্পষ্ট ও অর্থপূর্ণভাবে প্রকাশ করা যায়। কেন্দ্রিক প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কি কি? সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের 3টি পদ্ধতি রয়েছে, যেগুলি হলো গড় বা মিন, মধ্যমান বা মিডিয়ান, ভূশিষ্টক বা মোড। সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গড় বা মিন। গড় কি? গড়ের মাধ্যমে কি জানা যায়? গড় কেন্দ্রীয় প্রবণতার একটি বিশেষ পরিমাপ হলো গড়, যেখানে স্কোরের মোট যোগফলকে মোট স্কোর সংখ্যা দ্বারা ভাগ করা হয়। কেন্দ্রীয় প্রবণতার 3 ধরনের পরিমাপের মধ্যে সবথেকে সহজ ও ব্যবহারযোগ্য পরিমাপ গড়ের মাধ্যমে কোনো একটি রাশি তথ্যমালার বণ্টনের এমন একটি মান সম্পর্কে আমাদের ধারণা হয় যেটি একই সঙ্গে অন্য মান বা সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য প্রদান করে। কল্পিত গড় বা চ্যুতি কাকে বলে? কল্পিত গড় অবিন্যস্ত স্কোরগুলি যখন বৃহৎ আয়তনের হয়, অর্থাৎ যখন কোনো বণ্টনে স্কোরের সংখ্যা অনেক হয়, তখন স্কোরগুলির মধ্যে একটি কল্পিত গড় ধরে নিয়ে সেই গড় মান প্রত্যেক স্কোর থেকে বিয়োগ করা হয়। অর্থাৎ যখন কোনো বণ্টনে স্কোরের সংখ্যা অনেক, তখন এই স্কোরগুলির মধ্যে যে স্কোরগুলি অনুমেয় গড়মান ধরে সেই গড়মানের প্রত্যেক স্কোর থেকে বিয়োগ করা হয় তাকে কল্পিত গড় বলা হয়। চ্যুতি প্রত্যেক স্কোর থেকে কল্পিত গড়ের বিয়োগফলকে চ্যুতি বলা হয়। র্যাঙ্ক ডিফারেন্স বলতে কি বোঝো? পিয়ারসনের পদ্ধতিতে সহগতির সহগাঙ্ক নির্ণয় করা অসুবিধাজনক। এই অবস্থায় দুটি চলের মধ্যে সহগতি নির্ণয় করার জন্য বিকল্প পদ্ধতি নির্ণয় করা হয়। যেহেতু এখানে গুণগত র্যাঙ্কের ভিত্তিতে সহগাঙ্ক নির্ণয় করা হয়, সেহেতু এই পদ্ধতির নাম র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি। সহগতি সহসম্পর্কের 2টি ব্যবহার লিখো। প্রকৃতি ও মাত্রা নির্ণয়ে পরস্পর সম্বন্ধযুক্ত 2টি চলকের প্রকৃতি ও মাত্রা নির্ণয়ে এটি ব্যবহার হয়। ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস 2টি চলকের সম্পর্কের মাত্রা নির্ণয়ের মাধ্যমে সেইগুলির ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস প্রদানে ব্যবহার হয়।